গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা, একদিনে নিহত অন্তত 146 ফিলিস্তিনি। উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তার আহ্বান আরব নেতাদের। যুদ্ধাপরাধ বলে দাবি কিয়েভের, কাল পুতিন জেলেনস্কির সঙ্গে ফোনালাপ ট্রাম্পের। মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্পের শান্তির বার্তা নিয়ে কড়া সমালোচনা ইরানের। মিথ্যা ও লজ্জাজনক আখ্যা, নিষেধাজ্ঞা দেয়া দ্বিমুখী মনোভাবের পরিচয়, অভিযোগ তেহরানের। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। এবং অপারেশন সিঁদুর শুরুর আগেই পাকিস্তানকে জানানো হয় জয়শঙ্করের বিরুদ্ধে অভিযোগ রাহুল গান্ধীর। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রচার হচ্ছে, দাবি সরকারের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গাজায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অপারেশন গিডিয়নের চ্যারিয়টস নামে নতুন সামরিক অভিযানে একদিনে নিহত হয়েছেন অন্তত 146 ফিলিস্তিনি। এদিকে বাগদাদে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তা চেয়েছেন আরব নেতারা। গাজার আকাশে আবারও দেখা যায় ধোঁয়া আর আগুনের হলকা। ইসরায়েলের নতুন সামরিক অভিযানে একদিনে প্রাণ হারিয়েছেন প্রায় 150 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন শতাধিক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। উত্তর গাজার জাবালিয়া ও বেথলাহিয়া থেকে ইসরায়েলি বাহিনীর নির্দেশে আবারও ঘর ছাড়ছেন হাজারো মানুষ। কেউ হাঁটছেন, কেউ গাধার গাড়িতে, কোলে শিশু, পিঠে ব্যাগ, অজানা আশ্রয়ের খোঁজে। ইসরায়েলের দাবি, তারা গাজায় অবস্থিত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছে। অপারেশন গিডিয়ন চ্যারিয়টসের আওতায় গাজার ভেতরে আরও একটি বড় স্থল অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার কৌশলগত এলাকা দখল করতে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এ ধরনের বড় অভিযান শুরুর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু বাহিনী। তবে আন্তর্জাতিক মহল বলছে এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বাগদাদে আরব লীগ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা উপত্যকায় গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে রাখা এবং খাবার, পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত করা এক ধরনের সম্মিলিত শাস্তি। এই সময় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, হামাসকে অস্ত্র ও নিয়ন্ত্রণ হস্তান্তর করতে হবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্টকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। গাজা পুনর্গঠনে $2 কোটি সহায়তা ঘোষণা দিয়েছে আয়োজক ইরাক। এছাড়া লেবাননের পুনর্গঠনেও $2 কোটি সহায়তার ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে ইসরায়েলেও বাড়ছে ক্ষোভ। বন্দীদের পরিবারগুলোর বিক্ষোভে উত্তপ্ত তেল আবিব। এ প্রতিবাদের আগুন ইউরোপেও ছড়িয়ে পড়েছে। সুইজারল্যান্ডের ব্যাসেলসে ইউরোভিশন অনুষ্ঠানে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মস্কো কিয়েভ শান্তি আলোচনার একদিন পরই ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 9 বাস যাত্রী। রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক যানবাহনে হামলা করেছে বলে দাবি কিয়েভের। এদিকে এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে উদ্দেশ্যমূলক হিসেবে আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি করেছেন। তিনি বলেন, মস্কো জেনে বুঝেই বেসামরিক নাগরিকদের এ বাসে হামলা চালিয়েছে। এই হামলাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ বলে দাবি জেলেনস্কির। আলোচনার ব্যর্থতার পর শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে জানান, সোমবার তিনি প্রথমে পুতিনের সঙ্গে, এরপর জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন। এই সময় তিনি আশা প্রকাশ করেন যে সোমবার একটি ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধের সমাপ্তি ঘটবে। যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আপাতত তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা যে 1000 বন্দী বিনিময়ের বিষয়ে একমত হয়েছেন তা সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, পুতিনের কূটনৈতিক ছলচাতুরির পর যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এর জবাব দেবে। আলবেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে তিনি জানান, শান্তির জন্য কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, রাশিয়ার আন্তরিকতার অভাব রয়েছে। মস্কো বাস্তব শান্তির জন্য এখনো প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির বার্তা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা ও লজ্জাজনক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্টের মুখে শান্তির কথা বলার পর নিষেধাজ্ঞা আরোপ করে দ্বিমুখী মনোভাবের পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য সফরে গিয়ে বিশ্বজুড়ে শান্তির বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকেই মার্কিন প্রেসিডেন্টের এমন সফরের প্রশংসা করলেও তার কড়া সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের টেলিভিশনে খামেনি জানান, ট্রাম্প যখনই মধ্যপ্রাচ্যে শান্তির কথা বলেছেন তখনই তিনি আসলে মিথ্যা বলেছেন। এ সময় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র 10 টনের বোমা দিয়ে ইসরায়েলকে গাজায় শিশুদের উপর হামলার সুযোগ দিচ্ছে। এই সময় তেল আবিবকে মধ্যপ্রাচ্যের মারাত্মক ক্যান্সার কোষ হিসেবে আখ্যা দেন তিনি। খামেনির এ বক্তব্যের একদিন আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে দ্রুত সাড়া না দেয় তবে এর পরিণতি অনেক খারাপ হবে। খামেনি এ বক্তব্যের জবাবে বলেন, এই ধরনের মন্তব্য জবাব দেওয়ার যোগ্য নয়। এটা বক্তার এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অপমানজনক। এদিকে তেহরানের নৌবাহিনীর এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, একদিকে ট্রাম্প শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন। ট্রাম্পের এমন দ্বিমুখী আচরণের সমালোচনা করেন তিনি। এ সময় পেজিশকিয়ান বলেন, তারা যুদ্ধ চান না, তবে হুমকির মুখে মাথাও নত করবেন না। তেহরান তাদের শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির অধিকার থেকে এক চুলও পিছিয়ে আসবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তারা আমাদের বিজ্ঞানীদের হত্যা করে এবং তারপর আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। তারা আমাদের ধর্মীয় নেতাদের হত্যা করে এবং বলে যে আমরা সন্ত্রাসী। আমরা আসলে সন্ত্রাসের শিকার। এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানকে পরমাণু চুক্তির একটি লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। শনিবার হঠাৎ করেই বাংলাদেশের 6 ধরনের পণ্য আমদানিতে স্থলবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে। গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর শনিবার জানায়, এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতীয় ব্যবসায়ীরা এই পণ্য আমদানি করতে পারবেন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা দিয়েও নয়। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারত হয়ে পণ্য পরিবহনের উপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। 2023 সালে ভারতের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি হয়েছে প্রায় $700 মিলিয়ন। এর 93% এসেছে স্থলবন্দর দিয়ে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোর আঘাত, মৃতের সংখ্যা বেড়ে 27, আহত অর্ধশতাধিক। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 5 লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু হওয়ার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। জয়শঙ্করের এমন উদাসীনতার কারণেই ইসলামাবাদ বেশ কয়েকটি ভারতীয় বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি কংগ্রেস নেতার।
এই ঘটনাকে দেশের সঙ্গে বেইমানির শামিল বলে আখ্যা দিয়েছে আরেক বিরোধী দল আম আদমি পার্টি। যদিও ভারত সরকারের দাবি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হচ্ছে। 9 किलोमीटर दूर है। ভারত পাকিস্তানের সীমান্তে অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানের আগে কি পাকিস্তানকে আগাম জানানো হয়েছিল? এই প্রশ্ন নিয়ে এখন উত্তপ্ত ভারতের রাজনৈতিক পরিস্থিতি। এর আগে নয়াদিল্লির সঙ্গে সংঘাতে একাধিক ভারতীয় বিমান ভূপাতিতের দাবি করে ইসলামাবাদ। এবার সেই দাবিকেই যেন সত্য প্রমাণিত করলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের যুদ্ধ বিমান হারানোর জন্য দায়ী করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন রাহুল। সেই ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, অপারেশনের শুরুতেই পাকিস্তানকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তাদের জানানো হয়েছে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা হবে, কিন্তু পাকিস্তানের সেনাদের সরাসরি টার্গেট করা হবে না। তবে রাহুল গান্ধী তার এই বক্তব্যকে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, পাকিস্তানকে আগাম জানিয়ে কতগুলো যুদ্ধবিমান হারালো ভারত? এই ঘটনায় আম আদমি পার্টিও মুখ খুলেছে। রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন, এটি দেশের সেনাবাহিনীর প্রতি বেইমানির শামিল। পাকিস্তানকে আগে জানানো মানে জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ ব্যর্থতা। যদিও ভারতের সরকারি তথ্য অফিস পিআইবি দাবি করেছে, জয়শঙ্কর কখনোই অপারেশনের আগে পাকিস্তানকে জানিয়েছে এমন কথা বলেননি। এটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। বিজেপি অভিযোগ করেছে বিরোধীরা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে সত্যিকারের বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। প্রবল ঝড় ও টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। বেশ কয়েকটি শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। অন্ধকারে লাখ লাখ মানুষ। এ পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকেই। আরেক দফা ভয়াবহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। শক্তিশালী টর্নেডোর আঘাতে আবারও লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। স্থানীয় সময় বৃহস্পতিবার শুরু হওয়া ভয়াবহ ঝড় ও টর্নেডো শুক্রবার রাতে প্রাণঘাতী রূপ নেয়। সবচেয়ে ভয়াবহ অবস্থা মিসৌরি ও কেন্টাকি রাজ্যে। এই দুর্যোগে কেন্টাকির লরেল কাউন্টির বেশ কিছু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, শহরটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা এখন অচেনা। মিসৌরির সেন্ট লুইস শহরেও আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। ফায়ার সার্ভিস জানায়, ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে 500 এর বেশি উদ্ধারকর্মী, যদিও এখনো অনেকে নিখোঁজ। এই ভয়াবহতার মাঝে নতুন আতঙ্ক দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঝড়ের পূর্বাভাস। টেক্সাস, বিশেষ করে ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বড় ধরনের টর্নেডোর পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর, যা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বোমা বিস্ফোরণে 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার পাম স্প্রিংস শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় ক্লিনিকের বাইরে রাখা গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। হঠাৎ বিস্ফোরণ ঘটলে প্রাণ হারান তিনি। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি ভবন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করছে এফবিআই। এর মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের প্রার্থিতা বাতিলের প্রতিবাদে রাজপথে নামেন সমর্থকরা। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ হয়েছে লিবিয়ায়। এদিকে আদালতের রায় অমান্য করে এক অভিবাসীকে বিতাড়িত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ম্যারিল্যান্ডের রাজপথে নামেন হাজারো মানুষ। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে শত শত মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার বিরুদ্ধে দুর্নীতি, অবহেলা ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। বিক্ষোভের চাপে 3 জন মন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল মেরিল্যান্ড। বিচারিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্কিন প্রশাসন একজন অভিবাসীকে বিতাড়িত করায় তাকে ফিরিয়ে আনতে আদালতের সামনে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, কিলমার আব্রেগো গার্সিয়া একজন অভিবাসী, যাকে আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও ভুলভাবে নির্বাসিত করে ট্রাম্প প্রশাসন।
এদিকে নদীপথেই প্রতিবাদের ভাষা খুঁজছেন পানামার বাসিন্দারা, কারণ পানামা খালের পানির ঘাটতি মোকাবিলায় ইন্ডিয় নদীতে জলাধার তৈরির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নদীপাড়ের মানুষের দাবি, জলাধার নির্মাণে প্রায় 2000 মানুষকে সরে যেতে হবে নিজ ভূমি থেকে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মালয়েশিয়ায় ক্রমে বাড়ছে অনথিভুক্ত অভিবাসী কর্মীর সংখ্যা। দেশটির অভিবাসন বিভাগে নিয়মিত অভিযানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে আটক করা হলেও বিরাট একটি অংশ রয়ে গেছে মালয়েশিয়ার অভিবাসন পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। 19 মে থেকে শুরু হয়ে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। 2025 সালকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট বর্ষ হিসেবে ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সেই সঙ্গে অবৈধ অভিবাসীদের ধরতে বিদেশি নাগরিকদের হটস্পটে বড় আকারে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। চলমান অভিযানে বিপুল সংখ্যক অভিবাসী আটক হলেও এখনও বড় একটি অংশ রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রামের ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে ইমিগ্রেশনের কাউন্টার ভিড় এড়াতে দ্রুত সাধারণ ক্ষমা কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বলা হয়, চলতি মাসের 19 মে থেকে শুরু হয়ে এ সুযোগ থাকবে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত। প্রত্যাবাসনের এই কর্মসূচির মাধ্যমে জেল বা বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নিজ নিজ দেশে ফেরার সুযোগ পাবেন অবৈধ অভিবাসীরা। তবে অপরাধের ধরন অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিতে হবে কারো কারো। মালয়েশিয়া সরকার যদি নতুন করে যারা অবৈধ আছে তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ দিত তাহলে খুব ভালো হতো। যারা অবৈধ, অসুস্থ এবং এখানে যারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে রুমে, তারা যাইতে পারতেছিল না, এখন মালয়েশিয়া সরকার সুযোগটা দিয়েছে, তারা অবশ্যই এখন দেশে যাইতে পারবে। আমরা সবাই মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি জানাই যে আমরা যারা অবৈধ আছি তাদেরকে যেন সুযোগ দেয় বৈধ হওয়ার জন্য। এদিকে 18 বছরের কম বয়সীদের কাছ থেকে জরিমানা পরিশোধ না করলেও তাদের বিশেষ পাসের জন্য 20 রিঙ্গিত পরিশোধ করতে হবে। এর আগে এ ধরনের কর্মসূচিতে নিবন্ধন করে যারা মালয়েশিয়া ত্যাগ করেননি তারা এই সুযোগ পাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। কয়েক ঘন্টা পরই শুরু হচ্ছে পর্তুগালের সপ্তদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। 16 মে আনুষ্ঠানিক প্রচারণা শেষ করেছে রাজনৈতিক দলগুলো। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সপ্তদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে পর্তুগাল। ভোটের আনুষঙ্গিক সরঞ্জামাদিও পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে বেশ ব্যস্ত সময় পার করেছে ভোট সংশ্লিষ্টরা। তবে টানা 3 বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় খুব একটা নেই ভোটের আমেজ। তবে এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে বিভিন্ন জরিপে। ভোটের শেষ দিনগুলোতেও ব্যাপক প্রচারণা চালিয়েছে রাজনৈতিক দলগুলো। লিসবন, পোর্তো সহ পুরো দেশেই প্রচারণায় অংশ নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ক্ষমতায় আসলে নিজেদের দেয়া নানা প্রতিশ্রুতির কথা শেষবারের মতো মানুষের কাছে তুলে ধরেন তারা। জয়ের ব্যাপারে আশাবাদী প্রধান 2 দল, ডেমোক্রেটিক অ্যালায়েন্স ও সোশ্যালিস্ট পার্টি। অন্যদিকে গত বছর থেকে এবার আসন বাড়বে বলে মনে করছে কট্টর ডানপন্থী দল সেগা। প্রচারণায় পিছিয়ে ছিল না লেফট ব্লক, লিভরে, লিবারেল ইনিশিয়েটিভ, কমিউনিস্ট পার্টি ও পিপল এনিম্যাল নেচার পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলও। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবার একক সংখ্যাগরিষ্ঠ সরকার চায় পর্তুগালবাসী। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন আন্তর্জাতিক সময়। চাপের মুখে যুক্তরাজ্যের চাকরির বাজার। বেতন বৃদ্ধির গতি কমছে, সংকুচিত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ, আর বেকারত্ব পৌঁছেছে 4 বছরের মধ্যে সর্বোচ্চ সীমায়। এর প্রভাব পড়েছে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতেও। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে।
যুক্তরাজ্যে দিন দিন কমছে বেতনভুক্ত কর্মীর সংখ্যা। পরিসংখ্যান বলছে গেল মাসে চাকরি হারিয়েছে প্রায় ৩৩,০০০ কর্মী। গত ৪ বছরের মধ্যে দেশটিতে বেকারত্বের হার সর্বোচ্চ। এতে বলা যেতেই পারে কঠিন সময় পার করছে যুক্তরাজ্যের চাকরির বাজার। বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাণিজ্য নীতির অস্থিরতার পাশাপাশি ইউরোপ থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। একই সঙ্গে এই পরিস্থিতির জন্য রাজনৈতিক অনিশ্চয়তাকেও দায়ী করছেন অনেকে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করবে, আমরা ইউকের মধ্যে আমরা এটা ফেস করব। কিন্তু ইউকের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আমরা এখনও ব্রেক্সিট থেকে উঠে আসতে পারি নাই। ইনফ্লেশন আছে, আমাদের অনেক ইন্ডাস্ট্রি আছে, যেমন রিটেল ইন্ডাস্ট্রি, আবার হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমরা এখানে ভালো করছি না। এখন এইসব সেক্টরে যদি আমরা ভালো না করি, আমাদের ওভারঅল গ্রোথ আসবে না এবং এইখানের মধ্যে এমপ্লয়মেন্টের মধ্যে এটার এফেক্ট পড়বে। দক্ষতার অভাবেও বেকারত্বের হার বাড়ছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে অত্যাধিক ব্যয় ও ট্যাক্সের চাপে সংকুচিত হচ্ছে ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা। এই কারণে উদ্যোক্তা ও মালিকদের মধ্যে কর্মী নিয়োগে অনীহা বাড়ছে। দ্রব্যমূল্য দাম বৃদ্ধি এবং রেন্ট এবং বিজনেস রেট সব কিছু আসলে বৃদ্ধি। এগুলো বৃদ্ধি হওয়ার কারণে যেখানে আমরা 5 জন দিয়ে স্টাফ দিয়ে চালাতাম একটা ব্যবসা, সেখানে 3 জন দিয়ে আমরা চালানোর চেষ্টা করি। ব্যবসা ডাউন, জিনিসপত্র দাম বেশি, সেজন্য আমরা এই জায়গায় স্টাফ কাট করতে হচ্ছে। বিকজ সার্ভাইভ করতে হলে একটা ওয়ে আউট, আমরা স্টাফ কাট ছাড়া আমাদের কোনো ওয়ে আউট আমরা খুঁজে পাচ্ছি না। যুক্তরাজ্যের মধ্যে সর্বোচ্চ বেকারত্বের হার বার্মিংহাম শহরে। 2025 সালের মার্চ মাসে বার্মিংহামে বেকারত্বের হার ছিল 14.4%। তালিকায় এর পরেই রয়েছে মিডল্যান্ডস ও লন্ডন শহর। যুক্তরাজ্যের বেকারত্বের হার বৃদ্ধি যেন অর্থনৈতিক বিপর্যয়ের পূর্বাভাস। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিমালার উপর নির্ভর করছে আগামীতে দেশটির চাকরির বাজারের গতিবিধি। তবে কেউই সঠিকভাবে বলতে পারছেন না কবে কমবে বেকারত্বের এই হার। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চীনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এগিয়ে চলা এই হিউম্যান এইড রোবট শিল্প নিয়ে বাড়ছে বিতর্ক। এ নিয়ে একদিকে সাধারণ মানুষের কৌতূহলের যেমন কমতি নেই, তেমনি অনেকেই রোবটের কারণে কর্মসংস্থান হারানোর শঙ্কায় রয়েছেন। যদিও বেইজিংয়ে রোবট সংশ্লিষ্টদের দাবি, মানুষের কাজ রোবট কেড়ে নিতে পারবে না। বেইজিংয়ের ইনোভেশন সেন্টারে দৌড়ে তাক লাগানো রোবটটির নাম তিয়ানগং আল্ট্রা। মানুষের মতো গঠন ও চলন, অদ্ভুত হাফ ম্যারাথনে এই রোবট জিতে নিয়েছে প্রথম পুরস্কার, দেখিয়েছে প্রযুক্তির নতুন দিগন্ত। বেইজিংয়ের প্রযুক্তি নগরীর প্রশাসনিক কমিটির উপপরিচালক জানান, এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্দেশ্য মানুষকে টেক্কা দেওয়া নয়, বরং মানুষ ও মেশিনের সহাবস্থান নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলছেন, এই রোবটরা মানুষের লেন দখল করবে না, বরং নিজেদের গতিপথে সীমাবদ্ধ থেকেই মানুষের সহায়ক হবে। চীনে প্রতিনিয়ত বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের ব্যবহার বেড়েই চলেছে। তাই অনেকেই উদ্বিগ্ন তাদের ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে। তবে রোবট সংশ্লিষ্টদের দাবি, রোবট মানুষের কাজ কেড়ে নেবে না। দাঁতের চিকিৎসা থেকে শুরু করে ফার্মেসিতে ওষুধ সংগ্রহ, বিভিন্ন কাজে দক্ষতা দেখাচ্ছে GV1 নামের রোবট, যা তৈরি করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান গ্যালবট। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কাজের গতিকে আরও দক্ষ করে তুলবে রোবট, বিশেষত বিপজ্জনক পরিবেশে বা বয়স্ক জনগোষ্ঠীর যত্নে, যেখানে মানুষের তুলনায় প্রযুক্তি আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা, 48 ঘন্টায় নিহত 200 ফিলিস্তিনি। উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থ সহায়তার আহ্বান আরব নেতাদের। শান্তি আলোচনার একদিন পরে ইউক্রেনের রুশ হামলায় নিহত 9 বেসামরিক। যুদ্ধাপরাধ বলে দাবি কিয়েভের। কাল পুতিন জেলেনস্কির সঙ্গে ফোন আলাপ ট্রাম্পের। এবং স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল ভারত। আমদানি চালু থাকবে নবসেবা ও কলকাতার সমুদ্র বন্দর দিয়ে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।